আজ আমার বিয়ে। এটাকে অবশ্য লোকে বিয়ে বলবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। রাহাত অনেকটা ভয়ে চাপে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছে। রাহাত আর আমার প্রেম 3 বছর পেরিয়ে গেছে, অথচ এখনও ছেলেটার সেই ভীতু ভীতু চাহনি আমাকে অবাক করে দেয়। আমি অনেক কষ্টে আমার পরিবারকে সামলে নিয়েছি, সবাই মেনেও নিয়েছে আমাদের সম্পর্কটা, কিন্তু রাহাত এখনও ওর পরিবারে নাকি বলে উঠতে পারেনি। অনেকবার বলেছে, এবারই বলছে, অথচ এবার এবার করে কত শতবার যে চলে গেছে তার হিসাব নেই। রাহাত ওর মাকে ভীষণ ভয় পায়। মায়ের সামনে গেলে ওর পা কাঁপে, গা ঘামতে শুরু করে, গোছানো সব কথা এলোমেলো হয়ে যায়। এসব কথা বুক ফুলিয়ে বেশ কয়েকবার আমাকে বলেছে। ওর পরিবারের সবাই নাকি ওর মাকে খুব ভয় পায়। আমি ভেবেই পাই না কেন। মা আবার ভয়ের সম্পর্ক হলো নাকি? বাবা হলে তাও মেনে নেওয়া যেত। রাহাত আর আমি পাশাপাশি বসে আছি, দুজনেই চুপচাপ। আমি শুরু করলাম, রাহাত, চলো আমরা ব্রেকআপ করে নেই। এ সম্পর্কটা রাখার কোনো মানেই নেই। কি বলছো এসব তুমি? আমি তোমাকে ভালোবাসি। তাহলে চলো বিয়ে করে নেই। বউ শাশুড়ির যুদ্ধটা জমে যাবে। আমি যেদিন থেকে শুনেছি তোমার মাকে তোমরা ভীষণ ভয় পাও, সেদিন থেকেই ভাবছি কবে তোমাকে বিয়ে করব। মা জানতে পারলে বাড়ি ছাড়া করবে। ঠিক আছে রাহাত বাবু, তুমি মাকে নিয়ে থাকো, আমি বাবাকে ফোন দেই। বাবাকে কেন? বারে, তুমি তো আর আমাকে বিয়ে করছো না, তাই বাবাকে বলি তার বন্ধুর ছেলের সাথেই বিয়েটা পাকাপাকি করুক। তোমার অপেক্ষায় তো আর বুড়ি হব না। এসব কি বলো তুমি? তুমি তো আমাকে ভালোবাসো। বাসতাম। তুমি লক্ষ্মী ছেলের মতো মায়ের কোলে ফিরে যাও। আর হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে। গিফট পাঠাই দিও কিন্তু। না, তুমি অন্য কাউকে বিয়ে করবে না। তাহলে চলো বিয়ে করি। অনেকটা বাধ্য হয়ে আমাকে বিয়ে করলো রাহাত। রাহাত জানে আমি ভীষণ জেদি, আর বাবার বন্ধুর ছেলের কথা যে মিথ্যা নয় তাও সে ভালো করেই জানে। এটা করা ছাড়া ভীতু বাবুটার কাছে আর কোনো উপায় ছিল না। বিয়েটা শেষ করে রাহাত শুকনো মুখে বলল, চলো তোমায় বাসায় নামিয়ে দেই। কি বলছো তুমি? আমি বাবার বাসায় যাব কেন? বিয়ের পর কেউ বাপের কাছে থাকে বুঝি? এটা তো নিয়ম। তাও জানো না বুঝি? মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? আমার সাথে যাবে? হ্যাঁ, খারাপ হয়ে গেছে। হয় নিয়ে যাবে, নয় 3 তালাক দিবে। তাড়াতাড়ি ঠিক করো। উফ, এই হয়েছে এক জ্বালা। এমন জেদি মেয়ের সাথে পেরে ওঠা যা তা কথা না। ছোট্ট বাচ্চাটার মতো করে সব সময় একটু বোঝার চেষ্টা করে না। কি যে বিপদে পড়েছি আল্লাহ পাক ভালো জানে। খুব ধীরে ধীরে বলল রাহাত। কথাগুলো শুনে আমার একটুও রাগ হলো না, বরং ভালোই লাগলো, এই ভেবে যে রাহাত আমার জেদের কাছে হেরে গেছে। রাগে রাহাত কিছু না বলেই বাইকে গিয়ে উঠল। আমিও লক্ষ্মী বউয়ের মতো ওকে অনুসরণ করলাম। হাজারো স্বপ্নের জাল বুনতে বুনতে শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। এভাবে বিয়েটা না করলে কবে মায়ের ভয়ে অন্য কোথাও বিয়ে করে নেবে কে জানে। রাহাত বলে ওর মাকে নাকি বাড়ির সবাই ভয় পায়, কিন্তু কেন? উনি তো মা, বাঘ ভাল্লুক তো আর নয়। আমি ঠিক শাশুড়িকে আমার মা বানিয়ে ফেলবো। তখন আমার 2 মায়ের মধ্যে ভালোবাসার প্রতিযোগিতা হবে, কে আমাকে বেশি ভালোবাসে। আমি জানি আমার শাশুড়িই জিতবে, কেননা রাগী মানুষগুলো ভীষণ রকম ভালোবাসতে জানে। ননদ, যা, নতুন বাবা, নতুন মা, ভাসুর, সবাইকে নিয়ে ভীষণ আনন্দে থাকবো। রাহাতের মুখে ওদের সবার কথা শুনে মনে জায়গা করে দিয়েছি সবাইকে। আকাশ পাতাল ভাবছি, হঠাৎ রাহাতের ডাকে চমকে উঠলাম। রাহাত বিতু বিতু কণ্ঠে বলল, তুমি গাড়িতে অপেক্ষা করো, আমি ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আমি না আসা পর্যন্ত একদম ঘরে ঢুকবে না কিন্তু। বলেই চলে গেল রাহাত। আমি অপেক্ষা করছি তো করছি। দেখতে দেখতে 15 মিনিট পার হয়ে গেল, অথচ এই ভীতু রামটার দেখা নেই। এই 15 মিনিট আমার কাছে 15 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে। আমি আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করলাম। দেখলাম রাহাত একপাশে বসে আছে, কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু মুখ থেকে কথা বের হচ্ছেই না। হয়তো ও আমার কথাটাই বলার চেষ্টা করছে। বেচারা, ওকে দেখে এই মুহূর্তে আমার খুব মায়া হচ্ছে। হঠাৎ মায়ের চোখ আমার দিকে পড়ল। কর্কশ স্বরে বললেন, কে তুমি? কি চাই এখানে?
আমি মাকে দেখতে লাগলাম, কি মায়াবী চেহারা, অথচ ইয়া বড় বড় রাগে টিপি দিয়ে সব ভালোবাসা ঢেকে রেখেছে। কি হলো, কানে শুনতে পাও না? মা, আমি রাহাতের বিয়ে করা বউ। কি? রাহাতের বউ? মা, সব ঠিক করে এসেছো দেখছি। হ্যাঁ মা, আমি রাহাতের বউ। মানি না আমি। তাতে কি মা, বিয়েটা তো আর মিথ্যে হয়ে যাবে না তাতে? রাহাত এসব কি বলছে মেয়েটা? এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিবি। রাহাত হ্যাঁ না কিছুই বলার অবস্থায় নেই। ও কি করবে হয়তো নিজেই বুঝতে পারছে না। আমার শ্বশুরটা ভীষণ ভালো মানুষ, বারবার তার রাগী বউটাকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। আমি আমার আর রাহাতের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি শ্বশুর আর শাশুড়ি মাঝে। যা ননদ ভাসুর রাহাত শ্বশুর বাবা সবাই আছে, কিন্তু রাগী শাশুড়ি মাকে সামলানোর কেউ নেই। সবাই ভীষণ ভয় পায় তাকে। আমি শাশুড়ি মায়ের কথা কানে না তুলে ভিতরে ঢুকে চেয়ারে বসে পড়লাম। মা রাগে গজরাতে গজরাতে বললেন, যাও বলছি আমার ঘর থেকে, নইলে। নইলে কি মা? আমিও পুলিশ কমিশনারের মেয়ে, দেখি কেমন আমাকে বের করতে পারেন। আর আইনত আমি রাহাতের স্ত্রী, এখনও তালাক হয়নি। রাহাত কথাগুলো হাঁ করে শুনছে, আর মা রাগ সামলাতে না পেরে দ্রুত ঘরে চলে গেলেন। বাবা মানে শ্বশুর বাবা ফ্রিজ থেকে মিষ্টি এনে খাইয়ে আমাকে বরণ করে নিলেন আর বললেন, তুমি পারবে এমন রাগী শাশুড়িকে সামলাতে। রাত এখনও হয়তো সব বিশ্বাস করতে পারছে না। আমি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বিকেলের নাস্তা বানালাম। রাতে খাবার টেবিলে অনেক গল্প হলো, কিন্তু মা খেতে এলো না। আমি খাবার নিয়ে রাগী শাশুড়ির ঘরে গেলাম। উনি তো তেলে বেগুনে জ্বলে উঠলেন, চিৎকার করে বললেন, আজকের রাতটাই তোমার এ বাড়িতে শেষ রাত। সকাল হলে তুমি নিজে বেরিয়ে যাবে এ বাড়ি থেকে, নইলে আমার কেরামতি দেখবে। তোমার মতো কত শত মানুষকে সোজা করেছি তার হিসেব নেই। এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও, নইলে বিপদ আছে। আমিও ঠিক এই কথাটাই বলি মা, এখন সময় থাকতে নিজেকে সামলে নিন, নইলে বড্ড বিপদ আছে সামনে। আর আপনার দলের সবাই কিন্তু এখন আমার দলে, এই কথাটা মাথায় রাখবেন। আর আমি রাহাতের স্ত্রী, কেউ আমাকে রাহাতের থেকে আলাদা করতে পারবে না, কেউ না। কথাগুলো শুনে রাগী শাশুড়ি মা কেমন যেন নিস্তেজ হয়ে গেলেন। আর কথাগুলো বলতে বলতে আমার চোখ বেয়ে কখন যে পানি নেমে এসেছে নিজেই জানি না। আমি তো মা করে রাখতে চেয়েছিলাম আর মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু এমন শাশুড়ির সাথে থাকতে হলে এভাবে থাকতে হবে। আমার জন্য শাশুড়ি মা না খেয়ে থাকবে, তা আবার হয় নাকি? এ তো আমারই ব্যর্থতা, পরাজয়। কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছু একটা করতেই হবে আমাকে। নতুন বাড়িতে এসে নতুন সম্পর্কের মানুষগুলোকে অভুক্ত রাখবো, তা কি করে হয়? মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলে, তেমনি রাগ দিয়ে রাগ জয় করতে হবে। আমি টেবিলে খাবার রাখতে রাখতে শান্ত গলায় বললাম, আপনি খান বা না খান তাতে আমার কি? মা, আপনি যে বললেন রাত পোহালে কেরামতি করে আমায় বাড়ি ছাড়া করবেন, তাই ভাবলাম কেরামতিটা দেখব, কিন্তু তার আমার ভাগ্যে নেই। আপনি যদি না খেয়ে থাকেন তাহলে মাথা ব্যথা করবে, পেটে ইঁদুরের কিচিরমিচির আওয়াজ পাওয়া যাবে, আর তখন মাথায় কোনো বুদ্ধি আসবে না। তাই আমার আর কেরামতি দেখা হলো না। আপনি বরং ঘুমিয়ে পড়ুন মা, না খেয়ে কি কেরামতি দেখানো যায়? চিন্তা করবেন না, আমি সবাইকে বলে দেব মা, কেরামতি দেখাতো যদি পেটে ইঁদুরগুলো চুপচাপ থাকতো। কেরামতির কথা ভুলে যান না মা। শাশুড়ি মায়ের রাগুনিত লাল চোখ আর চিন্তিত চেহারায় বলে দিচ্ছে, আমার আর কিছু করতে হবে না, যা করার উনি নিজেই করবেন। আমি শাশুড়িকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি জানি উনি ঠিক খাবেন। উনিও প্রচণ্ড জেদি, আর জেদি মানুষগুলো সবচেয়ে বেশি ভয় পায় হারতে, তাই উনি ঠিক খাবেন। ঘর থেকে বেরোতে গিয়ে বাইরে রাহাতকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। মায়ের ভয়ে কেমন বাইরে চুপচাপ অপেক্ষা করছে। কি ভিতরে বাবা? ঘরের বাইরে কি করছো তুমি? আমাদের মা আর মেয়ের কথা শোনার জন্য আড়ি পেতেছ? বয়েই গেছে। আঙ্কেল ফোন করেছে। আঙ্কেল? কে আঙ্কেল? কে আবার? তোমার বাবা? ও আচ্ছা, তোমার বাবা মা আমার বাবা মা, আর আমার বাবা মা কিনা তোমার আঙ্কেল আন্টি, খুব ভালো। বলতে বলতে বাবার ফোন। বাবা? হ্যাঁ মা, কেমন আছো? একবার ফোনও দাওনি। তোমাকে নিয়ে কোনো অশান্তি হচ্ছে না তো? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? না বাবা, কোনো অশান্তি হচ্ছে না, এবারে সবাই খুব ভালো। বাবা মা তো ভীষণ ভালোবাসে আমাকে, মেয়ে করে নিয়েছে। ও, সেজন্যই বুঝি বাবা মাকে ভুলে গেছো? না বাবা, একটু ব্যস্ত ছিলাম, বোঝোই তো।
আচ্ছা বাবা, এখন রাখছি কেমন? আচ্ছা মা, ভালো থেকো। রাত হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। ওই ভিতুরাম, মুখে মাছি ঢুকে যাবে। কি দেখছো এভাবে? দেখছি যেদি মেয়েটা কেমন সংসারটা আগলে নিচ্ছে। ইস, এটা বুঝি আমার সংসার না? আর ওরা সবাই আমার খুব আপন। তুমি তো জানো আমি এমনই স্বপ্ন দেখতাম। আমি কখনোই একাকী থাকবো না। একাকিত্ব আমায় ছুঁতেই পারবে না। তুমি পারবে তো? না পারলে আর কি, তোমার ঘরে নতুন আর একটা বউ আসবে, আর আমি চলে যাব তোমার থেকে দূরে, বহু দূরে। কি যে বলো না! তোমার মা আমাদের বিয়েটা মেনে না নেওয়া পর্যন্ত এই বিয়ের কোনো মূল্যই নেই তোমার বা আমার কাছে। শুধু মাকে বলা যাতে কিছু করতে না পারে। আচ্ছা, মা খেয়েছে? না, খাবে না। আমার জন্য তোমাদের মা ছেলের সম্পর্কে ফাটল ধরে গেল। আমি তোমাদের সবার সামনে যখন মাকে হেনস্থা করি তখন তোমাদের খুব কষ্ট হয়, আমি জানি। আমারও হয়, কিন্তু শক্ত না হলে যে মা আমাকে তোমার থেকে, তোমার পরিবার থেকে আলাদা করে দেবে। তুমি আমাকে ভুল বুঝো না রাহাত, প্লিজ। পাগলি মেয়ে, আমি সব জানি। আমি তোমার পাশে সব সময় আছি। সব ঠিক হয়ে যাবে, দেখো। আমার ভিতরামটা, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পোহাতে হচ্ছে, অথচ আমার কিচ্ছু করার ক্ষমতা নেই। বলতে গিয়ে রাহাতের চোখ ছলছলিয়ে উঠল। একদমই না। ভালোবাসায় কষ্ট না থাকলে প্রাপ্তির মূল্য থাকে না, আর কেউ মনেও রাখে না। বুঝেছেন মিস্টার ভিতুর ডিম? আমি একটু বাবার কাছে যাই, কিছুক্ষণ গল্প করে আসি বলেই বাবার ঘরের দিকে রওনা দিলাম। রাহাতের কিছু বলতে গিয়ে থেমে যাওয়াটা চোখ এড়ালো না। বাবা, আসবো? আয় মা। বাবা কি করছেন? কিছু না রে মা, একটু বই পড়ছি। তুই ঘুমাসনি যে? এমনি। বাবা, একটা প্রশ্ন করব? কর। মাকে তোমরা খুব ভয় পাও, তাই না? হুম। যা রাগ সামলানো খুব কঠিন কাজ। তবে তোমরা যাই বলো, মা কিন্তু মনে মনে ভীষণ শিশু। রাগ করে বটে, কিন্তু হৃদয়ের ভিতরে পুরোটা ভালোবাসায় ভরা। ভালোবাসাগুলো প্রকাশ করতে পারে না বলেই সবসময় রাগ দেখায়। আর তোমরাও তো মার আশেপাশে খুব কম যাও। হয়তো তারও ভালোবাসার প্রয়োজন, তাই জন্য না পাওয়ার যন্ত্রণায় এমন রাগী হয়ে থাকেন। মা কিন্তু আসলে মনের দিক দিয়ে ভীষণ নরম মানুষ। আমরা এতদিনও যে মানুষটার মধ্যে ভালোবাসা খুঁজে পাইনি, আর তোকে এতটা অপমান করার পরও তুই কিনা তার হয়ে কথা বলছিস। বারে, বলবো না? উনি তো আমার মা, আর আমি মেয়ে। মা মেয়ের মধ্যে অমিল অশান্তি হয় না বুঝি? পারবি না মা ওকে মনের মতো করে সাজাতে? তোমরা পাশে থাকলে ঠিক পারবো। আচ্ছা বাবা, আমি তোমার ছেলেকে এভাবে বিয়ে করেছি, এতে তোমার আমার উপর কোনো রাগ নেই? না রে মা, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। সকাল হলে আবার শুরু হয়ে যাবে দেখিস। সামলাতে হবে তো তোকেই। আচ্ছা বাবা, শুভরাত্রি। শুভরাত্রি। রাত এখন আর কত? সবে তো 11:30। রাত 1টা 2টায় ঘুমাই, আর সকাল 10টায় ঘুম থেকে ওঠাটা আমার অভ্যাস। কিন্তু এবারের সবাই নিশ্চয়ই খুব সকালে ঘুম থেকে ওঠে। আমি কি পারবো? আমাকে কেউ তুই করে বললে আমার তার উপর খুব রাগ হয়, কারণ আমার বাবা একমাত্র আমায় বকার সময়টাতেই তুই বলতো। এজন্য মনে হতো কেউ তুই বললেই আমাকে বকছে। অথচ বাবার মুখে আজ তুই ডাকাটা এত মধুর লাগলো কেন? যেন কতটা ভালোবাসায় ঘেরা ডাক এটা, কত শত মায়া মাখাই ডাকে, কত অপূর্ণতা ছিল আমার। এই বাড়িতে একদিনে কত কিছু পেয়ে গেছি, তা আবার না চাইতেই। ভাবতে ভাবতে ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু একই, আমার ভিতরামটা ঘুমায়। কি মায়া ভরা এই ছেলেটার চেহারা! ওকে ভালো না বেসে কেউ থাকতেই পারবে না। ঘুমের ঘরে ভিতরামটাকে দুঃখ কষ্টে ছুতে না পারা ছোট্ট শিশুটার মতোই লাগছে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। ননদের চিৎকার শুনে লাফ দিয়ে উঠলাম। কোন বিপদ হয়নি তো? বাড়িতে কি আগুন লেগেছে, নাকি বাড়িতে ডাকাত পড়েছে? চোখ মলতে মলতে রাহাতকে বললাম, আমাকে মা পাঠিয়েছিল তোমাকে ডাকতে, কিন্তু তুমি কি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে, তাই ডাকতে ইচ্ছে হয়নি। কেন জাগাওনি তুমি? মা মনে হয় প্রচণ্ড রেগে গেছে। ঘুমে ঢুলতে ঢুলতে ঘর থেকে বের হলাম। ঘড়িতে এখনও 7টায় বাজেইনি। 10টার আগে কখনো ঘুম থেকে জেগেছি কিনা আমার নিজেরই জানা নেই। আহা শ্বশুরবাড়ি, আহা সংসার! একদিনে কেমন সব নিয়ম আমি মানতে শিখে গেছি। বসার রুমে প্রায় সবাই উপস্থিত, শুধু আমি আর রাহাত বাদে। রাহাত আমার পিছনে পিছনে আসছে। মায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। মা মনে হয় খুব খেপেছে। সত্যি ঘুম ভাঙতে দেরি হয়ে গেল।
আজ কপালে কি আছে আল্লাহই জানে। শাশুড়ি আমাকে দেখে আরও জোরে জোরে চিৎকার শুরু করলেন। আমাকে দেখেই তার শক্তি যেন 2 গুণ বেড়ে গেছে। বাবার দিকে তাকিয়ে হাত নেড়ে নেড়ে চিল্লাচ্ছে, কোন রাজা বাদশার মেয়েকে জানে, এত বেলা হয়েছে তবু তার ঘুম ছাড়ে না। এতই জমিদারি করার শখ তো যাও না বাপের বাড়ি। আমার পরিবারের মাথাটা কেন খাচ্ছ? প্রয়োজন হলে আমি পুলিশের কাছে যাব, আদালতে যাব, তবুও তোমাকে ঠিক বের করবো এই বাড়ি থেকে, বলে রাখলাম। মা, চলে যাব বলে তো আসিনি। আর হ্যাঁ, আমি কোনো রাজা বাদশার মেয়ে না। আমি খুব সাধারণ ঘরে একটা মেয়ে। মধ্যবিত্ত ঘরের সাধারণ জীবনযাপনে আমি অভ্যস্ত। তাই আপনি যদি আমাকে রাজা বাদশার মেয়ে বানিয়ে ফেলেন, তাহলে রাজা বাদশাদের অপমান করা হবে, আর সাথে আমার মধ্যবিত্ত বাবা মাকেও, যাদের শ্রম, ভালোবাসার স্পর্শ, যাদের সারাদিনের ধুলোবালি মাখা হাতের ছোঁয়া আমাকে আজকের আমি করে তুলেছে। তবে হ্যাঁ, আমার বাবা মা আমার কাছে রাজা বাদশারও অনেক উপরে। জানেন তো মা, রাজা বাদশারা আজ আছে তো কাল নেই, কিন্তু মা বাবা সন্তানের হৃদয়ের সিংহাসনে যুগ যুগ থাকবে, যার কোনো ক্ষয় নেই, ধ্বংস নেই, প্রতিযোগিতা কিংবা পরাজয় নেই। আচ্ছা মা, একবার আপনি ভাবুন তো, আপনিও তো বউ হয়ে এই বাড়িতে এসেছিলেন নিজের সংসার মনে করে। এই বাড়ি আসার সময় একবারও কি ভেবেছিলেন যে এই বাড়িতে আপনার থাকা হবে না কিংবা চলে যাবেন? আইন আদালত যেখানে খুশি যান, আমি যাচ্ছি না। বাবা, বোন, ভাই, ভাবি, স্বামী বা মাকে ছেড়ে আপনি আমাকে নিজে থেকেই একদিন মেনে নেবেন, আমিও বলে রাখলাম। দেখেছো রাহাতের বাবা কেমন মুখে মুখে কথা বলে? ভদ্রতা, সভ্যতা, বড়দের সম্মান করা কিছু শেখায়নি বাবা মা, আস্তে আস্তে শিখে নিব। বাবা মাকে থামানোর বৃথা চেষ্টা করছে। বাবা নিজেও জানে তিনি পারবেন না। আমি ছোটবেলা থেকে শুধু বাবা আর মাকে দেখে বড় হয়েছি। আমার কোনো ভাই বোনও নেই, আমি একা। মায়ের আদর, বাবার ভালোবাসা কোনোটাই কম পাইনি। কিন্তু তবুও আমার মনে হতো, কেন আমার বোন নেই, কেন ভাই নেই, কেন ভাবি নেই, দাদা দাদি, চাচা চাচি অথবা ভাই বোনদের হইচই কেন নেই। বাবা মাকে প্রশ্ন করতাম কেন আমি একা, কিন্তু কোনো উত্তর নেই তাদের কাছে, আমিও জানি। তারপর রাহাতকে পেয়ে, রাহাতের মুখে তোমাদের সবার কথা শুনে আমি অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিতে চেয়েছি। এ কি আমার অপরাধ মা? বলে আমি কাউকে কিছু না বলে ঘরে চলে গেলাম। কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছিল। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছিল, সবাইকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না, খুব ভালোবাসি তোমাদের। ভালোবাসা হতে কতটা সময় লাগে, কতদিন লাগে, কতটা আবেগ মায়া লাগে আমি জানি না, কিন্তু তোমাদের সবাইকে ছাড়া আমি ভীষণ একা হয়ে যাব, ভীষণ অসহায় হয়ে যাব। তোমাদের ঘিরে মনের ঘরে একটা সংসার করেছি আমি, গড়েছি একটা ভালোবাসার ঘর। এটাকে ভালোবাসা বলে না আবেগ, আমি হয়তো ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু এরা যে আমার মনের ভিতরে ঘরে আছে এ কথাটা শুধুই মনে জানে। কাউকে দেখানোর ক্ষমতা এই আমার যে নেই। কেন শাশুড়ি পারছে না আমাকে মেয়ে করে নিতে? কেন পারছে না আমার মা হতে? আমি জানি আমি মুখে মুখে কথা বলে ভুল করেছি। আমার মা বাবা সারা জীবন শিখিয়েছে কিভাবে বড়দের সম্মান আর শ্রদ্ধা করতে হয়, পৃথিবীর সব মাকে কিভাবে নিজের মা করে নিতে হয়। অথচ আজ নিজের প্রয়োজনেই আমাকে অভদ্রতার শেষ সীমানায় পৌঁছে যেতে হচ্ছে। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। বৃদ্ধাশ্রমে বয়স্ক মা বাবাকে দেখিয়ে বাবা কেঁদেছিলেন, বলেছিলেন, জানো মা, বউ পেয়ে কোনো কোনো সন্তান এই মাকে, এই বাবাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। সেদিনই আমি শপথ নিয়েছি, যত কিছুই হোক শ্বশুর শাশুড়িকে এতটুকু কষ্ট পেতে দেব না কোনো দিন। বাইরে থেকে এখনও শাশুড়ি মায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। যা কিছু হয়ে যাক না কেন, ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। মানি না আমি এ বিয়ে। আমার রাহাতকে ভোলা ভালা পেয়ে মাথাটা চিবিয়ে খেয়েছে। ওকে আমি এ বাড়িতে কিছুতেই থাকতে দেব না। কষ্টের পরে সুখ আসে, মেঘের আড়ালে লাল সূর্য হাসে, ব্যর্থতার আড়ালেই সফলতা থাকে, আর ঘৃণার আড়ালেই লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা। একদিন সেই ভালোবাসার সন্ধান আমি ঠিক পাবো। এসব ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে রওনা দিলাম, জায়ের হাতে হাতে কিছু সাহায্য করার জন্য। একা একা আর কত করবে, আর সবার নিশ্চয়ই ক্ষুধা লাগছে। যা সকালে ঘুম থেকে ওঠে, বাপরে বাপ, সকালে খাওয়া শেষে সবাই নানা রকম খোশ গল্পে মেতেছে। মন্দ লাগে না মাঝে মাঝে একটু আধটু গল্প শুনতে। হঠাৎ বাইরে কয়েকজন মহিলার আওয়াজ পাওয়া গেল। তারা অনেকটা চিৎকার করেই বলছে, কি গো রাহাতের মা, আছো নাকি? বলতে বলতে ঘরে চলে এলো সবাই। কয়েকজন মধ্যবয়স্ক মহিলা, আশেপাশেরই হবে মনে হয়।
বাবার কথা মতো বসার জন্য চেয়ারে গিয়ে দিলাম। আমার দিকে প্রায় সবাই ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কেউ এমন করে চেয়ে থাকলে কেমন যেন অপ্রস্তুত লাগে নিজেকে। মনে হচ্ছে এ জন্মে কখনো বউ দেখেনি। শাশুড়িমা বসতে বলা ছাড়া একটা কথাও বলেনি তাদের সাথে। মধ্যবয়স্কা মহিলাদের মধ্যে একজন কথাগুলো নিজের মধ্যে চাপাতে না পেরে বলে উঠলেন, শুনলাম তোমার ছেলে নাকি নতুন বউ এনেছে। তা কথাটা কি সত্যি রাহাতের মা? কি যে দিনকাল এলো কে জানে, বড়দের আর কেউ মান ইজ্জত দেয় না আজকাল। এসব যে শাশুড়ি মাকে রাগানোর জন্য আর হেনস্থা করার জন্য তা হয়তো সবাই বুঝতে পারছে, কিন্তু কি আর করার আছে। শাশুড়ি মা শুধুই মাথা নাড়লেন, মুখে কিচ্ছুটি বললেন না। হয়তো তিনি নিজেও চাননি এভাবে কারো সামনে তার কথা বলার মতো কথাই হারিয়ে যাবে, তাকে এভাবে চুপ করে যেতে হবে। শাশুড়ি মাকে দেখে খুব খারাপ লাগছে। নিজের মধ্যে অপরাধ বোধ প্রবলভাবে জেগে উঠেছে, কিন্তু আমার মনের মধ্যে কোথাও যেন কেউ বলছে, এটা তোমার অধিকার, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এতে কোনো অপরাধ নেই, নেই কোনো ভুল কিংবা পাপ। অন্য একজন সুরে সুর মিলে বললেন, তা শুনলাম নাকি মেয়েটা নিজে থেকে এখানে এসেছে। রাহাতের চেহারা কি ভোলাবালা, ও যে এত বড় একটা কাজ করবে ভাবতেও পারিনি আমরা। আর মেয়ের বাবা মাই বা কেমন? মেয়েটাকে একা ছেড়ে দিল? অন্যজন সঙ্গে সঙ্গেই বললেন, কি আর করবে বলো, ঝুট ঝামেলা পোহাতে তো আর হলো না। আবার মেয়ের জন্য জামাই তো আর মন্দ না, তাই না? তবে রাহাত কিন্তু এটা একদম ঠিক করেনি। আর মেয়েটার কথাই বলি, এভাবে বিয়ে করতে হইল, নইলে কি আর বিয়ে হতো না? না স্বামী শ্বশুরবাড়ি পেতি না? লাজ লজ্জা আজ কোথায় চলে গেছে? কথাগুলো আমার বুকের ভিতর কাটার মতো বিঁধে যাচ্ছিল। মানুষ এভাবে কথা বলতে পারে আমি ভাবতেও পারি না। আমার জন্য আমার বাবা মায়ের নামে অচেনা অজানা লোকজন খারাপ কথা বলছে ভেবে বুকের ভিতর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে লাগলো। সত্যি আমি আমার বাবা মাকে অসম্মানের রাস্তায় এনে দাঁড় করিয়েছি। সব দোষ আমার। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, তোমরা থামো এবার, যা বলার হয় আমাকে বলো, কিন্তু আমার বাবা মায়ের নামে কেউ খারাপ কথা বলো না। ওরা আমার জীবন, আমার পৃথিবী, আমার সমস্ত সংসার। আমার আর এইসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করছে না। নিজের ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু রাহাত ওর হাত দিয়ে আমাকে আটকে দিল। কিছু বললাম না। রাহাত জানে আমি বাবা মা শব্দটাকে কতটা ভালোবাসি। রাহাত আস্তে করে শুধু বলল, বসো। রাহাতের যতই কথা শোনায় আর যাই করি, রাহাতের কথার উপর কথা বলতে কেন যেন মন সায় দেয় না। চুপচাপ বসে গেলাম। রাহাত একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার তার মায়ের দিকে। ঠিক কী করতে চাচ্ছে সে বুঝতে পারছি না, কিন্তু ওর চোখ মুখ স্পষ্ট জানান দিচ্ছে আজও এমন কিছু করবে যা আগে কখনো করেনি। আমার খুব ভয় করছে। মনে মনে নিজেকে নানান কথা বুঝিয়ে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু মন মানছেই না। রাহাতের এমন লাল চোখ এর আগে আমি সত্যিই দেখিনি। এই এতগুলো বছর ওর সাথে সম্পর্ক ছিল, একটা দিনও ওকে রাখতে দেখিনি আমি। আমার জন্য সবসময় ওকে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা, তবুও কোনো অভিযোগ ছিল না কোনো দিন। আমি সবসময় রাগ করতাম, রেগে লাল হয়ে যেতাম, আর ও দাঁত কেলে বলতো, তোমাকে রাগলে এত সুন্দর লাগে জানতাম না, এখন থেকে রোজ রাগাবো তোমায়। ওর পাগলামি আমাকে ওর থেকে দূরে থাকতেই দিত না। সহপাঠী কিংবা কাছের কারোর সাথে কখনো রাখতে দেখিনি ওকে। রাহাত দাঁড়িয়ে খুব শান্তভাবে বলল, আপনাদের কথা বলা শেষ? কথা বলা শেষ হয়ে থাকলে এখন আসতে পারেন। শাশুড়ি মাকে তোয়াক্কা না করে রাহাত হর হর করে বলে গেল কথাগুলো। শান্ত মানুষগুলো একবার জ্বলে উঠলে আগুন ধরে যায়, এ আমি বেশ ভালোই জানি। শাশুড়ি মায়ের আগুন ঝরা চোখ অগ্রাহ্য করে নিজের চোখে আগুন জ্বালাচ্ছে রাহাত। আজ সংসারে তুলকালাম কাণ্ড হবে ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। রাহাতের কথা শেষ না হতে আরেকজন মধ্যবয়স্ক মহিলা বললেন, আচ্ছা এসব দেখে আমাদের ছেলে মেয়ে কী শিখবে? কাল যদি আমাদের কারো ছেলে বা মেয়ে এমন করে, তাহলে তার দায়টা কে নেবে শুনি? আর তোমার মতো এমন মানুষের সংসারে কিনা এমন অবস্থা? কি মানুষ রে বাবা, যাদের বাড়ি এসেছে তাদেরকে কিনা অনবরত অপমান করে চলেছে, একটু মুখে আটকাচ্ছে না। রাহাত কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাতটা ধরে নিলাম। ফিসফিসিয়ে বললাম, কি লাভ অশান্তি বাড়িয়ে? আমি কিছু করলেই অশান্তি, আর ওরা তোমাকে যা খুশি তাই বলছে, তার বেলায় বাদ দাও না। রাহাত আমার কথা পাত্তা দিল বলে মনে হলো না, আবারও শান্ত গলাতেই বলল, আচ্ছা আন্টি, আমায় দেখে আপনার ছেলেরা কেন এমন করবে? এই শিখিয়েছেন নাকি তাদের যে যা করবে তাই যেন করে? আর হ্যাঁ, মেয়েটা নিজের ইচ্ছে এ বাড়িতে আসেনি, আমি এনেছি বিয়ে করে, বুঝেছেন আপনারা?
যে ছেলেটা কখনো কারোর সামনে কিছু বলতে পারে না, সে কিনা আজ আমার হয়ে এতগুলো কথা বলল। আমার ভিতরামটা এত সাহস কোথায় পেল? আজকের রাহাতকে চিনতে বড্ড অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে আমার চেনা লোকটা মুহূর্তে পাল্টে গেছে। মধ্যবয়স্কা মহিলাদের একজন শাশুড়িকে ইশারা করে বললেন, দেখেছো রাহাতের মা, রাহাত আজ আমাদের কেমন মুখে মুখে কথা বলল, আর তুমি এখনো চুপ করে আছো। নতুন বউ বাড়িতে পা দিতে না দিতেই ছেলের এই অবস্থা। শেষে দেখো তোমাকে না অচল পয়সার মতো দিন কাটাতে হয়। রাত কিছু বলতে যাচ্ছে, তখনই আমি ওকে থামিয়ে দিলাম। ও আমাকে আস্তে আস্তে বলল, তুমি এদের চেনো না, এরা এমনই। অন্যের সংসারের দোষ খুঁজে খুঁজে বেড়ানোই এদের কাজ। নিজের সংসারে পছন্দ রয়েছে সেদিকে খেয়াল নেই, অথচ অন্যের সংসারে কেমন পছন্দ ভাইরাস ছড়াচ্ছে দেখো। কাজকর্ম নেই তো কি আর করবে সারাদিন, অন্যদের নিয়ে গবেষণা ছাড়া। বাবাকে খুব কমই কথা বলতে দেখি যে কোনো বিষয়ে। মা এবার কড়া গলায় বললেন, আমার সংসার আমাকে বুঝে নিতে দাও। আমি তো এখনও আছি, এখনও অচল পয়সা হয়ে যায়নি, অথবা সংসার সামলানোর ক্ষমতাটাও হারাইনি। তোমাদের তো আবার আলাদা সংসার, ছেলের বউ আলাদা থাকে। তা নিজের সংসারটা ঠিক মতো গুছিয়ে নিয়েছো তো, নাকি অচল পয়সা হওয়ার আগেই পয়সায় জং ধরিয়েছো? তা কি মনে করে এসেছিলে তোমরা? তা কিন্তু বলনি এখনো। নাকি এসব কথা শোনাতে এসেছিলে? একজন আমতা আমতা করে বললেন, না না, তা কেন, আমরা তো নতুন বউ দেখতে এসেছিলাম। শাশুড়িমা চোখ পাকিয়ে রাহাতকে বললেন, রাহাত, তোর বউকে বল ফ্রিজ থেকে মিষ্টি বের করে আনতে। আমি চুপচাপ রান্নাঘরে গেলাম। মিষ্টি হাতে নিয়ে ফিরে সালাম দিয়ে সবাইকে খেতে দিলাম। সবাই বললেন, কি সুন্দর চেহারা, রাতের পছন্দ আছে বটে, সুখী হ মা, স্বামী সংসার নিয়ে ভালো থাকো, আসি মা, বলে সবাই উঠে চলে গেল। কি মানুষ রে বাবা, একটু আগেই আমার গোষ্ঠী উদ্ধার করছিল, আর এখন কিনা কত ভালো ভালো কথা বলছে। অবশ্য যা বাস শাশুড়ি মা দিয়েছে সময় লাগবে ভুলতে। রাত মুচকি হেসে বলল, দেখলে তো কেমন মত পাল্টালো, এসব পাবলিক এমনই, এদের নিয়ে বেশি চাপ নিতে নেই। বাবা মুচকি হেসে মাকে বললেন, এবার কিন্তু একটা কাজের কাজ করেছো, উফ, কিভাবে আমাদের সামনে আমাদেরই সম্মান কেড়ে নিচ্ছিল। তোমার ছেলের সম্মানের কি রেখেছে? আজ কিনা ওর জন্য মানুষ বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যায়। কাজ নেই তাই অন্যের দোষ খোঁজাটা নেশা, কি আর করবে? রাহাত বলল, তুমি চুপ করো, খুব মুখে মুখে কথা বলতে শিখে গেছো তাই না? কে শেখাচ্ছে এসব আজকাল? নতুন বউ? তা তোমরা কি সত্যি সত্যিই আমাকে অচল পয়সা ভাবতে শুরু করেছো নাকি? কি যে বলো তুমি রাহাতের মা, এটা তো তোমারই সংসার, তুমি সব কিছু। একদম আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না নতুন বউয়ের বাবা। আমি সব বুঝি। ওই মেয়েটা এই বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত আমি তোমাদের থেকে আলাদা হয়ে থাকবো, আর ততদিন পর্যন্ত আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, বলেই দ্রুত চলে গেলেন শাশুড়ি মা। আমার জন্য এই সংসারে এত অশান্তি, মা আর বাবার মধ্যে এরকম ভুল বোঝাবুঝি, আর রাহাতও সবার চোখে কেমন ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি আমার এই বাড়ি থেকে সত্যি চলে যাওয়া উচিত? সবার সুন্দর স্বপ্নগুলো দেখতে নেই, কারো কারো সেই স্বপ্ন দেখাটাই অপরাধ। কি করব এবার আমি? চলে যাব রাতকে ছেড়ে, আমার স্বপ্নের এই মানুষগুলো ছেড়ে, রাগিমা আর শান্ত বাবাকে ছেড়ে। ভাবতেও কষ্ট হয়, ভালোবাসা কেন এমন হয়, কষ্ট যন্ত্রণা বেদনার আঘাতে ক্ষত বিক্ষত করে দেয় মানুষকে। আমি ঘরে গিয়ে রাহাতকে প্রশ্ন করলাম, আচ্ছা রাহাত, আমি চলে গেলেই তোমরা আবার আগের মতো ভালো থাকবে তাই না? মাত্র 2টো দিন আমি এসেছি, অথচ দেখো অশান্তি কলহ আমার পিছুই ছাড়ছে না। আমি চলে গেলেই সব ঠিক হয়ে যাবে তাই না? ধুর পাগলি, কি যে বলো, সমস্যা থেকে পালালেই কি সমস্যা দূর করা যায়? সমস্যার সাথে মোকাবেলা করতে হয়। সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। আর হ্যাঁ, তোমার ছোট ননদটার বিয়ে কিন্তু প্রায় পাকা, সবটা কিন্তু তোমাকে সামলাতে হবে দক্ষ হাতে। আমি এসব পারি নাকি? কেন পারবে না, ভাবি বলে কথা। রাত অনেকক্ষণ হলো বাইরে বেরিয়েছে, বন্ধু বান্ধবের সাথে দেখা করতেই গেছে হয়তো। কিছু ভালো লাগছে না আমার। ডায়েরিতে কিছু কথা লিখলে মন্দ হয় না। খারাপ সময় ওই তো একমাত্র বন্ধু আর নিজেকে খুব ভালো করে জানার চাবিকাঠি। মানুষ সবাইকে ঠকাতে পারে, মিথ্যা বলতে পারে, ছলনা অভিনয়ে ভোলাতে পারে, কিন্তু নিজেকে না। ডায়েরি একটা স্মৃতির বাক্স, যেখানে যত্নে স্মৃতি তোলা রয় কথামালায়। পরম বন্ধুর মতোই দুঃখ না পাওয়া যন্ত্রণার কথা ঠাঁই দেয় নিজের বুকে। 2-1 লাইন লিখতে বড্ড ইচ্ছে করলো, লিখতে বসে পড়লাম। নতুন কোথাও আজ আমি, নতুন এক ঘর, নতুন ঘরে সবাই আপন, আমি শুধু পর। তোমার মাঝে কি হারিয়ে যাচ্ছি পুরোটা, নাকি পথ আটকেছে তোমাদের ওই চাহনিটা? স্বপ্নগুলোই কি তবে দিচ্ছে পথে বাধা? ভালোবাসা পাবার লোভ বাড়ছে কি সদা?
নিকষ কালো আধারে আলো খুঁজি রোজ, অন্ধকার আঁকড়ে ধরে নাও না কেন খোঁজ। লিখতে লিখতে মনটা কালো মেঘে ঢেকে গেল, আর লিখতে পারবো না আজ। ডায়েরিটা বরং যত্নে তুলে রাখি, কখনো আবার ধুলো মুছতে মুছতে কথা হবে। ননদিনী নিজের ঘর থেকে চিল্লাতে চিল্লাতে আমাদের ঘরে ঢুকলো। ভাবি, ভাবি, কখন থেকে ডাকছি তোমাকে, তোমার কোনো সারা শব্দ নেই। কি করছো একা একা ঘরে? কই কিছু না, বলো কি বলবে। ভাবি, তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? কেন, কে বলেছে? ছোট্ট ভাইয়া আর ভাইয়া বলছিল। আরে না পাগলি, কই যাব আমি? কোথাও যাচ্ছি না তোমাদের ছেড়ে। তাহলে আমার সাথে লুডো খেলবে? অনেক দিন খেলি না, চলো না ভাবি প্লিজ। আচ্ছা তুমি যাও, আমি আছি। রাহাতের ছোট বোন রুমি দেখতে ভীষণ ভালো, একদম বাচ্চা মেয়েদের মতো এখনো বায়না করে। কেমন যেন একটা সরলতা আছে ওর মধ্যে, যা সব সময় আকৃষ্ট করে ওর দিকে মানুষকে। সবচেয়ে বড় গুণ, প্রায় সব সময় হাসি লেগে থাকে ওর মুখে। মানুষকে খুব সহজে আপন করে নিতে পারে মেয়েটা। ওর কথা ভাবতে ভাবতে ওর ঘরে গেলাম। ও তো লুডো নিয়ে বসে গেছে একদম। কি খেলবে? ভাবি নাও, আমরা সাপ খেলি, খুব মজা হবে সাপের ছোবল আর খেলা। আচ্ছা বের করো। একটা কথা আছে না, অভাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার হয়েছে সেই দশা। আমারও কিছুর প্রয়োজন পড়ে না, আর সেটারও আকাল পড়ে না। যেখানে ছয় নয় মাত্র একের দরকার, সেখানে একেরই দেখা নেই। অনেকক্ষণ অপেক্ষার পরে একের দেখা মিলল বটে, তবে সাপ বাবাজি আমার উপরে যা রেগে আছে তার কি বলবো। মনে হচ্ছে যেন কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে। যতই সাপগুলোকে পেরিয়ে যেতে চাচ্ছি, ততই ওরা খপাত করে ধরে মুখ থেকে সোজা লেজে চালান করে দিচ্ছে। কিসের এত শত্রুতা আমার সাথে কে জানে। শেষ পর্যন্ত সাপগুলো জোট বেঁধে আমাকে হারতে বাধ্য করলো। আর সাহস হলো না নতুন করে আবার সাপের সাথে যুদ্ধ করার। রমিকে বললাম, আজ এ পর্যন্তই থাক, পরে আবার খেলবো। আচ্ছা এবার বলো তো, তোমার নাকি বিয়ে পাকা প্রায়? কথাটা শুনে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখ। মুখে কিছুই বলতে পারলো না। আমিও আর জোর করলাম না এই বিষয়টা নিয়ে। সব ভালো হলেই ভালো। বিয়েটা হয়তো আমি দেখতেও পারবো না, কার ভাগ্যে কি আছে কে জানে। অবশ্য রাহাতদের আত্মীয়রা প্রায় সবাই জেনে গেছে আমাদের বিয়ের ব্যাপারটা। এসব কথা বাতাসের আগে ছোটে, একান থেকে ওকান, ওকান থেকে সেকান, সেখান থেকে একান। একজন আর একজনকে ফিসফিসিয়ে বলে, শেষে বলেও দেয়, কাউকে বলো না যেন আবার। তবুও কথাটা ছড়ায় অনেকটা বাতাসের গতির মতো। আর এই অবস্থায় আমি বাড়িতে না থাকলে মাকে অনেকের মুখোমুখি হতে হবে, আর থাকলেও হবে। তবে শাশুড়ি মা যে কী ঠিক করবেন তা উনিই জানেন। রুমি হয়তো শুনেছে কথাগুলো, শুনেছে হয়তো আমার চলে যাওয়ার কথাটা। রুমি আমার দিকে প্রশ্ন ছুড়ল, প্রশ্ন ওর চোখে ছলছলিয়ে উঠল খুব জোরে, অনেকটা তীরের মতো আমার বুকেও বিঁধল। ভাবি, তুমি তো বললে আমাকে ছেড়ে যাবে না, তাহলে কেন চলে যাবে? আমরা তোমার আপন হয়ে উঠতে পারিনি এখনো, সেজন্যই চলে যাচ্ছ? নাকি আমি কখনোই তোমার বোন হতে পারিনি বলে ফেলে রেখে যাচ্ছ? ও, অবশ্য আমি তো আর তোমার আপন বোন না হলে হয়তো এভাবে ছেড়ে যাওয়ার কথা ভাবতে না। কি বলবো এই মেয়েটাকে, কী বা উত্তর দেব প্রশ্নের? সত্যিই জানি না আমি। এই প্রশ্নগুলোর উত্তর সত্যি আছে তো আমার কাছে। চুপচাপ ওর অভিমান আর আমার অক্ষমতা মিশে যাওয়া দেখা ছাড়া আর কিছুই করার নেই আমার কাছে। রাতের হাতকে হাসি মুখে বললাম, তুমি বরং মা যা বললো তাই করো। আর কত কষ্ট পাবে মা আমার জন্য বলো? আর আমারও ভালো লাগছে না আর অপমান, ঘৃণা নিয়ে সংসার সাজাতে। আমি জানি বিয়ে মানে মানিয়ে চলা, কিন্তু তাই বলে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নিশ্চয় নয়। যে যখন যেভাবে পারছে আমাদের এই বিয়েটা নিয়ে কথা বলে যাচ্ছে, আমারও যে খারাপ লাগতে পারে, আর আমিও যে মানুষ সে কথাটা কেউ মাথায় রেখেছে। আমি সত্যিই স্বামী শ্বশুরবাড়ি পেতাম কিনা জানি না, হয়তো পেতাম না, তাই তোমাদের ঘাড়ে ঝুলে পড়েছি। কিন্তু বিশ্বাস করো রাহাত, আমার বাবা মা কিন্তু দায় থেকে মুক্তি পাবার কথা একটুও ভাবেনি। কথাগুলো শুনে রাহাত হয়তো কোনো উত্তর খুঁজে পেল না, তাই মাথা নিচু করে চুপ করে রইল। কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছিল। রাহাত হয়তো বুঝতেও পারছে। পারলে ভালো করে ছেলেটার খোঁজ খবর নাও, হুটহাট কিছু করে বসো না। আমি না হয় চলেই যাব সকাল হলে। রাহাত কেমন যেন চুপচাপ, একটা কথাও বলল না। অবশ্য কী বা বলবে, আমি তো জানি ভিতুরামটা আমাকে ভীষণ ভালোবাসে। হয়তো আমার চেয়েও বেশি, হয়তো তার চেয়েও বেশি। কিন্তু ভালোবাসার জন্য মাকে কষ্ট দেওয়াটা একদম ঠিক নয়। রাত না হয় তাই করুক যা উচিত। রাতে প্রস্তুতি নিয়ে রাখলাম চলে যাবার। সাথে তো আর খুব বেশি কিছু আনিনি, মাত্র কয়েকটা জিনিস। রাতের সাথে একটা কথা হয়নি আর।
যে যার মতো খেয়ে নিয়েছে, শাশুড়ি মাও খেয়েছে। রাহাত এসে শুয়ে পড়েছে, হয়তো ওর চোখের ঘুমগুলো বহু দূরে হারিয়ে গেছে। আমিও তো জেগে আছি, ও কি তা জানে? এই সময় ভীষণ একাকী লাগছে আমাকে। হেরে গেছি আমি। চাপা কান্না কুরে কুরে খাচ্ছে আমাকে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে চাচ্ছে। আমার ভাগ্য এতটা খারাপ ভাবতে পারিনি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালবেলা রাহাতের ডাকে ঘুম ভাঙলো। এই ওঠো, চলো। চোখ মলতে মলতে বললাম, যাবো তো রাহাত, সব গোছানোই আছে। এত তাড়া কেন তোমার? তোমার কি মনে হয় আমি চাই তুমি চলে যাও? আরে রুমির বিয়ে শেষ না হওয়া পর্যন্ত মা তোমাকে থাকতে বলেছে। কেন? রুমি নাকি মাকে বলেছে তুমি না থাকলে বিয়েই করবে না। ও, আর বিয়ের তারিখও ঠিক, পরশু বিয়ে। মা আর বাবা খোঁজ খবর নিয়ে এসেছে, সব কিছু ঠিকঠাক, আর বিয়ের তারিখটাও ঠিক। কবে? পরশু। আচ্ছা রাহাত, তোমার কি মনে হয় না সব কিছু একটু তাড়াতাড়ি করা হচ্ছে? আমার কাছে একদম ভালো লাগছে না। ধীরে সুস্থে বুঝে শুনে এগোলে কি এমন সমস্যা? আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, কিন্তু মা না হয় এখনকার পরিস্থিতি সম্পর্কে খুব কম জানে, কিন্তু তুমি তো জানো এখন মানুষকে বিশ্বাস করা কত কঠিন। আর সেখানে তোমার বোনের জীবনের প্রশ্ন। তোমার কি আর একটু বেশি ভাবা উচিত নয় বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি কি করব? মা বাবা তো তারিখ ঠিক করে এসেছে। আচ্ছা রাহাত, এমনও তো হতে পারে ওদের ফ্যামিলি আমাদের থেকে কিছু লুকানোর জন্য এত তাড়াতাড়ি করছে, যাতে আমরা কিছু টের পাওয়ার আগেই সব হয়ে যায়। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। কয়টা বাজে খেয়াল আছে? কয়টা বাজে? 9টা বেজে 55 মিনিট। অবশ্য এখনও 10টা বাজেনি। কি বলো, 10টা বাজে অথচ মায়ের চিৎকার নাই? আমি কি স্বপ্ন দেখছি? না ম্যাম, আপনি জেগে আছেন। মা ছিল না, বেরিয়েছিল, তাই বলো। এত তাড়াহুড়ো করে রুমির বিয়েটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আমার কেমন যেন লাগছে, মনটা ঠিক সায় দিচ্ছে না। শাশুড়ি মাকে বলতে পারবো না, বললেই আবার ভাববে আমি রুমির খারাপ চাই। খাওয়া দাওয়া সেরে জায়ের সাথে রুমির বিষয়টা নিয়ে কথা বলবো ভেবে বসার রুমে দুজনে বসে পড়লাম। আচ্ছা ভাবি, রুমির বিয়েটা নিয়ে এত তাড়াহুড়ো করা হচ্ছে, তোমার মন সায় দিচ্ছে? না রে, কিন্তু মা যখন সিদ্ধান্ত নিয়েছে, আর মা তো এটাই চাইছিল। কি চাইছিল ভাবি? মা বলে অনার্স শেষ করলে নাকি রুমির যোগ্য পাত্র পাওয়া কঠিন হয়ে যাবে, আর তখন ও তো চাইবে না ওর সে কম শিক্ষিত ছেলেকে বিয়ে করতে। তাই এবার তো রুমি ফাইনাল ইয়ারে, সেজন্য মা চাইছিল কয়েক মাসের মধ্যেই যেন বিয়েটা হয়। এটা কেমন চিন্তা ভাবি? কি বলবো বল? আর ছেলেটাও নাকি ভালো চাকরি করে, অনার্স কমপ্লিট। ছেলেটার রিলেশন আছে কিনা বা বাড়ির চাপে পড়ে বিয়ে করছে কিনা তাও তো আমাদের জানাটা প্রয়োজন, তাই না? তুই ঠিকই বলেছিস, কিন্তু মা কি শুনবে? আমি কথা বলবো। দেখ বোন, কোনো ঝামেলা করিস না। করব না। দুপুরে রান্না করতে ভাবে রান্নাঘরে ঢুকলো। আমারও সাহায্য করার দরকার, কিন্তু শাশুড়ি মায়ের সাথে কথা বলাটাও দরকার। ভাবিকে বলে শাশুড়ি মায়ের কাছে গেলাম। আজ আমার কপালে কি আছে কে জানে। যাই থাক, কথাটা বলতে হবে। আমার সন্দেহ হচ্ছে বিষয়টা নিয়ে। আমি শাশুড়ি মায়ের অনুমতি ছাড়াই ঘরে ঢুকলাম। মা, একটা কথা বলার ছিল। তুমি আবার আমার ঘরে? বাইরে শান্তি পাও না, আবার ঘরেও জ্বালাতে এসে গেছো। কথায় আছে না, দেখতে না পারলে চলন বাঁকা। আমার হয়েছে সেই দশা। না মা, আমার মনে হয় ছেলেটা সম্পর্কে আর একটু খোঁজ নিন। আর যেহেতু বাইরে চাকরি করে, তাই সেখানে একবার খোঁজ নেওয়াটা দরকার ছিল না মা? এমনও তো হতে পারে ওরা কিছু আড়াল করার চেষ্টা। চুপ, একদম চুপ। কি মনে হয় তোমার আমি মানুষ চিনি না? তুমি সব মানুষ চিনে বসে আছো, তাই না? তুমি সব জানতা, সব জানো তুমি, আর আমরা কিচ্ছু জানি না। না মা, তা নয়, একটু দেখে শুনে নিলে ভালো হয়। তাই মনে করো আমি আমার মেয়েকে জলে ফেলে দিচ্ছি, তোমার তাতে কি? তুমি তো দুদিনের জন্য এসেছো, নিজেকে কি এই বাড়ি কর্ত্রী মনে করছো নাকি? মা, আসলে আমার ঘর থেকে চলে যাও। আর এই ব্যাপারটায় আমার স্বামী বা ছেলের মাথাটা খেও না। যাও এখান থেকে। আর কোনো কথা বলতে পারিনি। কি বলতাম আমি? উনি রুমির মা, আর আমি অস্থায়ী ভাবি। আজ আছি তো কাল নেই। কিসের অধিকারে প্রশ্ন করতাম আমি? আর কিসেরই বা সম্পর্কে? ভালোবাসার সম্পর্ক বা হৃদয়ের বন্ধন এসব দেখানো বা যুদ্ধ করে বোঝানো যায় না। আমার মনের সন্দেহ হয়তো আমূলক। আমার সাথে খারাপ ঘটা দেখতে দেখতে হয়তো খারাপটা মাথায় ঢুকে গেছে। আমার বোন নেই, এখানে এসে বোন পেয়েছি ঠিকই, কিন্তু অধিকার পাইনি। তাহলে কি সম্পর্ক ছাড়া সম্পর্কগুলোতে অধিকার থাকে না? যা কিছু হোক ভালো হোক,
আমার বোনটা ভালো থাক। বাড়িতে আত্মীয় আসা শুরু হয়ে গেছে, আর আমাদের ঝুলন্ত সম্পর্কের প্রশ্নটাও। আমি সত্যি আর পারছি না এতটা প্রশ্নে প্রশ্নে নিজেকে বিদ্ধ করতে। কেমন যেন চুপচাপ কেটে গেল একটা দিন। আজ রাতটা পেরুলেই রুমে আমাদের হয়েও আমাদের না। বিদায় এত কষ্টে কেন হয় সত্যি আমি জানি না। একটা মেয়ে বাবা মা পছন্দ অপছন্দ ভালো লাগা সব ভুলে নতুন করে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে থাকে, অথচ সে কখনো আর মা পায় না। পায় শাশুড়ি। মেয়ে হতে পারে না, হয় বউ। চোখটা একদম বাধা মানে না, সময়ে অসময়ে বৃষ্টি ঝরায়। বিদায়ের সুর কেন এত কষ্টের? আমি তো কয়েকদিনে এ বাড়িতে এসেছি, তাই আমার এত কষ্ট হচ্ছে। ওকে বিদায় দিতে হবে ভেবে তাহলে শাশুড়ি মায়ের না জানি কত কষ্ট হচ্ছে। রাগী মানুষগুলো রাগ দিয়ে যেমন ঢেকে রাখে, তেমনি আড়াল করার চেষ্টা করে কষ্ট বেদনাও। রাতের চোখ মুখও কেমন যেন বেদনার গাঢ় রঙে ঢাকা। ও তো খুব ভালোবাসে বোনটাকে। হাজারো প্রশ্ন আর বেদনার কালচে রঙে রাতটা পেরিয়ে গেল। আজই সেই দিন যেদিন আরেকটা মেয়ে নতুন সংসার সাজাতে নিজের অস্তিত্ব কাছের মানুষগুলোকে ছেড়ে অন্যকে কাছে আনার আপ্রাণ চেষ্টা করে যাবে। রুমের চোখমুখও শুকিয়ে গেছে, সারা রাত ঘুমোয়নি হয়তো। বাবা মার রাহাত যা ভাসুর দেবর সবার মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। আজকের দিনটাই সবাই ব্যস্ত, একটু সময় নেই খারাপ লাগা কিংবা কষ্ট নিয়ে হিসেব করা। সকালে গড়িয়ে দুপুর হলো, কিন্তু খাবার টেবিলে বসার না আছে কারো ইচ্ছা, আর না আছে সময়। আত্মীয় স্বজন ঠিকঠাক খেলেই হলো। বিকেলের দিকে বরযাত্রী এলো, চারপাশে কত আলো আর আলো। এত আলোর মাঝেও আমাদের পরিবারে নেমে এসেছে অন্ধকার আর শূন্যতা। দেখতে দেখতে বিয়েটাও শেষ। এবার এলো সেই কঠিন মুহূর্ত, তারপর বিদায়। সত্যি কি কাছের মানুষকে বিদায় দেওয়া যায়? রুমে আমাকে জড়িয়ে ভীষণ কাঁদছিল, কিন্তু কি সান্ত্বনা দেব আমি? আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছি। মা অবশ্য কাঁদলো না, বলল ভালোভাবে থেকো, নিজের খেয়াল রাখো। বাবা রাহাত একটা কথা বলতে পারেনি। রুমি চলে গেল নতুন সংসারে, নতুন স্বপ্নকে সাজাতে। মায়ের ধৈর্য আছে বলতে হয়, নইলে কি আর এভাবে কেউ নিজেকে শক্ত করে রাখতে পারে? সকাল থেকে কারো গলা দিয়ে কিচ্ছু নামেনি। ভাবি খাবার নিয়ে গেল বাবা আর ভাইয়ের জন্য। আমি মায়ের ঘরে খাবার নিয়ে গেলাম। বাইরে থেকে দেখলাম মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ছোট বাচ্চাদের মতো। নিজেকে শক্ত রেখে মেয়ের বিয়েটা দিয়েছে, কিন্তু যতই হোক মা তো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সান্ত্বনা দিতে আমি অপারগ। মায়ের পাশে গিয়ে বললাম, মা চিন্তা করেন না, রুমি নিশ্চয়ই ভালো থাকবে মা। শাশুড়ি মা কিছুই বলল না, আজ আমাকে বকলো না, আমার কথার বিরোধিতাও করলো না, শুধু বলল তাই যেন হয়। এই প্রথম আমার কথায় একমত হলেন শাশুড়ি মা।